বন্ধুরা এখানে আরেক চাঁপাইনবাবগঞ্জের সেই ভিতরে কামছাট আমের মার্কেট, আর ওদিকে ভারত বর্ডার এলাকা একেবারে সেই চাঁপাইনবাবগঞ্জের শেষ মাথা পর্যন্ত যেতে যেতে শুধু দেবীর আম বাগান, অফরন্ত আম বাগান, যেগুলোর ডাল কিন্তু মাটির সাথে একেবারে সুই সুই করছিল। আমরা সেই সব এলাকা ভ্রমণ করে এসেছি, আর এখানেও কিন্তু সেই একই রকম অনেক বড় বড় আকারের আম গাছ দেখতে পাচ্ছি। পুরো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা আমের জন্য ইদানিং খুবই বিখ্যাত হয়ে উঠেছে। আগে থেকে রাজশাহীর আম বিখ্যাত, নওগাঁর আম বিখ্যাত, কিন্তু বরেন্দ্র ভূমিতে আমের চাষ সেটা কিন্তু নতুন। সাপাহার উপজেলা নওগাঁ, এখানে কিন্তু তারা দাবি করছেন যে আম উৎপাদনে তারাই বর্তমানে শীর্ষে আছেন। কামছাটকে পিছনে ফেলে দেওয়ার দাবি করেন তারা। আমিও দেখেছি সেই সাপাহারের যে আমের মার্কেট, মহাসড়কে প্রায় 8 থেকে 10 কিলো পর্যন্ত শুধু আমের মার্কেট, সড়ক বরাবর এত আম দেখলে অবাক হয়ে যেতে হয়। সেই আমের কিছুটা ছোঁয়া এই পঞ্চগড়ের আটোয়ারি উপজেলাও পেয়েছে। ওই সাপাহারের আম বাগানগুলো কিন্তু নতুন, একেবারেই নতুন চারা গাছ। 10-12 বছর যাবৎ সেখানে আম চাষ হচ্ছে। আর এই আটোয়ারিতে যে আম বৃক্ষগুলো আমি দেখলাম, এগুলো কিন্তু অনেক পুরনো আম গাছ। অন্যান্য গাছের পাশাপাশি আম গাছের সংখ্যা এখানে অফুরন্ত। যদি আমের সময় এখানে আসেন তাহলে কিন্তু অনেক মজা হবে। এত আম, এই আমের আর কিন্তু আপনার পেট তুলাতে পারবে না। এখানে আম গাছতলা দিয়ে পড়ে থাকে, আম ফেলে দেয় মানুষ, পায়ের তলাও গড়াগড়ি খায় অসংখ্য আম। আর আমরা যে আম টাকা দিয়ে কিনেও যেন আমাদের মানিকগঞ্জ থেকে পাই না। আর এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, সে সম্পর্কে আমি একটা কথা বলে রাখি। আমরা এক সিজনে রাজশাহী এসেছিলাম, পুরো রাজশাহী নওগাঁ কোথাও কোনো আমের গাছ ছিল, কিন্তু আম দেখতে পেলাম না। একেবারে লেট সিজন, আম নেই। রাজশাহী শহরে 2 জায়গায় আছে, এক জায়গায় আম পেয়েও কিন্তু মিস করলাম, পরে আর আম পেলাম না। ঘটনাক্রমে রাজশাহীর বানেশ্বর, রাজশাহীর বাইরে যে বানেশ্বর উপজেলা, সেখান থেকে কিন্তু মহাসড়কে আমরা লেট সিজনের আশ্বিনী আম পেয়েছিলাম। তখন কিন্তু বর্ষা পেরিয়ে সেই শরৎকাল, আমার মনে আছে সেই আশ্বিনী আম আমি কিনে খেয়েছিলাম। ভাই বলেছিলেন যে আমাদের আমে কোনো বিষ দেওয়া হয় না। আমি কথাটা বিশ্বাস করেছিলাম এবং আমি বললাম মানিকগঞ্জের আমে তো প্রচুর বিষ। তিনি বললেন আমাদের এখান থেকে আমে বিষ হয় না, বিষ বিভিন্ন জায়গায় সাপ্লাই করার পরে দেওয়া হয়। কথাটা আমি সত্যি পেয়েছি। আমি সেই আম খেয়ে দারুণ টেস্ট, মানে আধা পাকা আম আমি বাড়িতে নিয়ে যাওয়ার পরে পেকে গিয়েছিল এবং সেই আম অনেক ভালো। আমি বুঝতে পারলাম সেই আমে কোনো মেডিসিন নাই। মেডিসিন অবশ্যই পরে দেওয়া হয়, একেবারে মুখ আমে মেডিসিন দেওয়া হয় না, কাঁচা আমে। এই সেই আমের রাজ্য পুরো উত্তরবঙ্গ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, ওই নওগাঁ, জয়পুরহাট, ওদিকে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, তো আমের রাজধানী। এই পুরোটাই কিন্তু আমের দেশ। চা পাতা তৈরি হয় এখানে, চা পাতা থেকে প্রসেসিং করে প্যাকেটজাত করা হয় চাগুলোকে। চা এবং আমের এলাকা আমি অতিক্রম করে চলে যাচ্ছি সামনে। আমরা যাচ্ছি সামনের জগদ্দলের দিকে, জানি না ওখানে যাওয়া সম্ভব কিনা। আর হলো তেঁতুলিয়া রিসোর্ট, যে ডাহুক রিসোর্ট, সেখানে যাওয়ার তো প্ল্যান করাই আছে। সময়ে কভার হবে কিনা জানি না। তবে এই যে ভূভাগ, প্রাচীন ভূখণ্ড, হিমালয়ের পাদদেশে প্রাচীন ঠাকুরগাঁও এবং পঞ্চগড়, এই এলাকা অনেক ইতিহাস সমৃদ্ধ এলাকা। এখানে মাটির নিচে থেকে অনেক সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হচ্ছে, মাটি করে পাওয়া যাচ্ছে অনেক প্রাচীন পাথর, প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষ, প্রাচীন নগরীর চিহ্ন। সেগুলো আমাদের ইতিহাস শাস্ত্রের ছাত্রদের জন্য লেখাপড়ার বিষয়বস্তু বটে। বিশ্ববিদ্যালয়ের যে প্রত্নতত্ত্ব বিভাগ, সেই বিভাগ কিন্তু পুরাতত্ত্ব নিয়ে কাজ করে থাকে। সুফি মুস্তাফিজুর রহমান, তিনি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। শাহ মুস্তাফিজুর রহমান কিন্তু পুরাতত্ত্বের জন্য ছাত্রদের টিম নিয়ে কাজ করে থাকেন। তিনি কাজ করেছেন মুন্সিগঞ্জের সেই বিখ্যাত ওয়ারি বটেশ্বর গ্রামে মাটি খনন, তারপরে সেই নাটেশ্বর মন্দির, এছাড়া আশেপাশের অনেক জায়গায়, গাজীপুর সহ অনেক জায়গায় কিন্তু প্রত্নতত্ত্ব উদ্ভাবনে
অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আর এই কাজে সহায়তা করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রজেক্ট আকারে কাজগুলো করা হয় আর সেগুলো বই পুস্তকে সেই জ্ঞানগুলো মানুষের মাঝে বিতরণ করা হয়। যাই হোক, ইদানিং জয়দেবপুরে পাওয়া গেছে প্রাচীন এক দুর্গের নিশানা। সম্ভবত সেটা এক টেলা দুর্গ হতে পারে। শেরশাহ এবং শেরশাহের পুত্র যে এক টেলা দুর্গে আশ্রয় নিয়েছিলেন, যদি তা হয় তাহলে গাজীপুর হবে বিখ্যাত পর্যটন কেন্দ্র। আমাদের দেশটা প্রত্নতত্ত্বে অনেক বিখ্যাত, ঠিক সেরকমই একটা জেলা এই পঞ্চগড় এবং ঠাকুরগাঁ। আর আমরা ছোটো চলছি একটা প্রত্নস্থল, সেটা হলো জগদ্দল বিহার। আর যেই প্রত্নস্থল পিছু ফেলে এসেছি সেটা 12 আউলিয়ার মাজার শরীফ। আটোয়ারি বাজার থেকে আরও এগিয়ে গেলে সেই আটোয়ারিতে 12 আউলিয়ার মাজার শরীফ, 12 জন আউলিয়া কথিত আছে। তারা ইসলাম প্রচারের জন্য তাদের নাম পর্যন্ত বই পুস্তকে পাওয়া যায়, তবে একেবারে ইতিহাস ঢালাওভাবে তাদের জানা যায় না, হারিয়ে গেছে কালের স্রোতে। তখন লেখাপড়ার অনগ্রসর অবস্থা ছিল, মানুষ সেইভাবে বিদ্যা চর্চা করতো না। মুখে মুখে যতটুকু মানুষ জানতো, চর্চা করতো, বড়জোর 100 বছরের মধ্যে ইতিহাসকে মানুষ হারিয়ে ফেলতো। এমনই এক সময় ছিল মধ্যযুগ। আর সে যুগেরও আগের প্রাচীন নিদর্শনগুলো কি করে আমাদের কাছে এই বিদ্যাগুলো পৌঁছাবে? সম্ভবই নয়। তারপরেও বিভিন্ন গবেষণা কর্ম থেকে বিভিন্ন বইয়ের রেফারেন্স থেকে, বিভিন্ন বর্ণনা থেকে যতটুকু উদ্ধার করা সম্ভব ততটুকুই হলো আমাদের ইতিহাস। আর যদি ইতিহাসগুলো ধরে রাখা যেত তাহলে হাজার হাজার পৃষ্ঠা ইতিহাসের বই হয়ে যেত। তা তো আর সম্ভব নয়। এই যে আমচত্বরে আমাদের গাড়িটা একটা ট্রাকের পিছে পড়ে গেছে, আমরা সামনেই যাব। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। এই যে একটা বাজার, এটা কি বাজার? গোয়ালপাড়া বাজার, গোয়ালপাড়া বাজার, পঞ্চগড়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো। তোমাদের সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে এই ভিডিওটি আমি ক্লোজ করে দিচ্ছি। ভালো থাকো সবাই।